17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের নিয়োগ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে এই রায় দেয়া হয়। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেয়। এ রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের 7 নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেয়। এর ধারাবাহিকতায় পৃথক 3টি আপিলের ওপর শুনানি হয়। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের 9 কর্মকর্তা সহ মোট 10 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জসিমউদ্দিন মোল্লা, আবদুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 10 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। একই সাথে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতিও জমা দেওয়ার কথা রয়েছে আজ। এছাড়াও র্যাবের 2 সাবেক কর্মকর্তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হতে পারে আজ। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য তালিকায় রাখা হয়েছে। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে গত 23 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের সহকারী রেজিস্ট্রার সাইফুর রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে।
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 184 জন কয়েদি এখনো গ্রেফতার হয়নি। এর মধ্যে 6 জন জঙ্গি রয়েছে। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি আগ্নেয়াস্ত্র সহ 6,000-এরও বেশি গুলি। এলাকার লোকজন বলছেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। জেল সুপার জানান, পালিয়ে থাকা কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে তারা কাজ করছেন। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পালিয়ে যাওয়া 642 জন আসামি গ্রেপ্তার ও আত্মসমর্পণ করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন 184 জন কয়েদি। এর মধ্যে জঙ্গি রয়েছে 6 জন। এছাড়া লুট হওয়া 56টি অস্ত্র উদ্ধার হলেও এখনও পাওয়া যায়নি 29টি আগ্নেয়াস্ত্র ও 5,000-এরও বেশি গুলি। এতে করে আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। দ্রুত বাইরে থাকা কয়েদিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি তাদের। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। তো এটা যদি উদ্ধার না হয় তাহলে আমরা নরসিংদীবাসী সবসময় আতঙ্কের মধ্যে। এই যে সারা দেশে অস্ত্রের ছড়াছড়ি, এগুলি যদি উদ্ধার না হয় মানুষ তো শঙ্কিত। এতগুলা আগ্নেয়াস্ত্র বাইরে এখনো পর্যন্ত মোটামুটি 5 ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা বিটির ব্যাপারে কথা বলেছি। আমরা চাই অবিলম্বে এই অস্ত্রগুলি উদ্ধার। অন্যদিকে জেল সুপার জানান, যারা আত্মসমর্পণ করেনি তাদের দ্রুত গ্রেপ্তার জরুরি। তবে পুলিশ সুপার জানিয়েছেন, আগুনের জন্য কারাগারে বেশ কিছু কাগজ পুড়ে গেছে, যে কারণে তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। তবে এরই মধ্যে বেশ কিছু আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের জেলা দারাজত মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এটা আমরা অদূর ভবিষ্যতে আমরা উদ্ধার করতে সমর্থ হব ইনশাল্লাহ। 2024 সালের 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার পর পালিয়ে যায় 826 জন কয়েদি। লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 7,000-এরও বেশি গোলা বারুদ। ফারদিন নীরব, 71। দর্শক, 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেরকম কিছু নেই, তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা দায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এদিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কনফেশনের ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। আপনি অবশ্যই অবগত আছেন যে খুন দেওয়াটা ধর্মীয়ভাবে অনেকে অপছন্দ করে। তো পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের কোনো শঙ্কার কথা কি আপনাদের গোয়েন্দা তথ্যে রয়েছে? না না, মাননীয় কমিশনার, 5 আগস্টের পর থেকে পুলিশের যে অবস্থান ছিল মানুষের কাছে দিন দিন উন্নতি হচ্ছে, অ্যাকসেপ্টেন্সও বাড়ছে মানুষের কাছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির রাজধানী কিন্তু বিভিন্ন দিকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তা আপনিও ভালো জানেন। কিন্তু এই 6 দিনে কিন্তু একটা ম্যাস গ্যাদারিং হবে ভিভিআইপি ফুল দেওয়ার পর থেকে। এই যে ম্যাস গ্যাদারিং হবে, সেইখানে যে বিশৃঙ্খলা, সেটা আপনি কি মনে করেন? মানে বাহিনী প্রতি নির্দেশনা না, এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি। এবং তার জন্য আমি একটা সময়ও নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12টা 40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং
মাননীয় চিফ অ্যাডভাইজার, উপদেষ্টা মণ্ডলী, ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে। তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই পলিসির ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেক সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা মেয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটা হোক। আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে, গ্যাদারিংটাও কম হবে। সব দিক দিয়ে আমরা এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে। এটা ভিন্ন প্রসঙ্গ, অন্য সময় জিজ্ঞেস করি, আমার মিডিয়া সেন্টারে জিজ্ঞেস করি। 5 আগস্টের পর অনেক কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে। আমরা যতগুলো আপনি প্রশ্ন করছেন যে আমার অফিসারদের এবং আমার ফোর্সের মরাল এখন আমরা পুরা ইন ফুল সুইং উই আর ওয়ার্ক। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করছিলেন ডিএমপি কমিশনার। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা সহ পুলিশের 9 কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। সেই সাথে আরও জানিয়েছি যে 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের নিয়োগ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয় নিয়ে আমাদের সাথে আরও তথ্য নিয়ে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, আপনি জানাবেন যে বিসিএস এর নিয়োগ বঞ্চিতদের রায় নিয়ে আদালত কি বলছে, আর সাথে আরো জানতে চাই যে কবে থেকে তারা চাকরিতে যোগ দিতে পারবে। এছাড়া ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের শুনানির কি তথ্য রয়েছে আপনার কাছে, পুরো বিষয় নিয়ে জানাবেন। আলাবলি, শুরুতে কিন্তু ট্রাইব্যুনালের বিষয়টি একটু জানাচ্ছি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গত 5 আগস্টের যে এই প্রতিত আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্ব ছিলেন আগে আইন শৃঙ্খলা বাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দমনে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার নির্দেশে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক যে আইজি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 9 পুলিশ কর্মকর্তা এবং একজন সেনা কর্মকর্তা, তাদের 10 জনকে কিন্তু এর আগে কয়েকবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তো আজকেও সকাল 10টার কিছুক্ষণ আগেই তাদেরকে 2টি প্রিজন ভ্যানে করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তারা ট্রাইব্যুনালের যে হাজতখানা এখানে রয়েছে, শুনানি শুরু হবে। যে বাকি যারা রয়েছেন তাদের মধ্যে সাবেক যে সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, যিনি এই ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে একটি রিট করেছে, চ্যালেঞ্জ করেছিলেন, যদিও এটা খারিজ হয়েছেন, তাকেও এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া যারা সারা ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, সাভার, বাড্ডা সহ সব এলাকা, গুলশান সহ যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্মমভাবে গুলি চালিয়ে সহস্রাধিক ছাত্র জনতাকে মেরেছিল, সেই সব ঘটনার যারা দায়িত্বে প্রধান যে দায়িত্ব ছিলেন তাদের কিন্তু এই মামলা আসামি করা হয়েছে এবং তাদের নিয়ে আসা হয়েছে। এখানে মিরপুর জোনের যে সাবেক ডিসি ছিলেন জসিমউদ্দিন মোল্লা, তিনি রয়েছেন। সাভারের যে রয়েছেন সাবেক এএসপি একজন রয়েছেন, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার তারা রয়েছেন। গুলশান থানার ওসি রয়েছেন, যাত্রাবাড়ি থানার ওসি রয়েছেন, ডিবির যে উপপরিদর্শক একজন রয়েছেন, মানুষ পুরানো হত্যার ঘটনা আরাফাত সে রয়েছেন। এর পাশাপাশি 2 জন যে র্যাব কর্মকর্তা পরে তাদের আবার পুলিশে আসেন, একজন পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি, আরেকজন যার নিয়ে আবার গণমাধ্যমে লেখালেখি হচ্ছেন আলেফ উদ্দিন র্যাব কর্মকর্তা, যিনি যাকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেও আগে গ্রেপ্তার হয়েছিলেন, একবার ট্রাইব্যুনাল নিয়ে আসা হচ্ছে। এরকম 10 জনকে কিন্তু আজকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার যে সময় প্রসিকিউশন পক্ষ থেকে চাওয়া হয়েছিল বারবার 2 বার, আজকে তারা কি প্রতিবেদন দিবেন না অগ্রগতি প্রতিবেদন দেন, সেই বিষয়ে আজকে শুনানি রয়েছে। এর পাশাপাশি আপনি বলছিলেন যে বিসিএস এর কথাটা, যেটা আজ থেকে 17 বছর আগে যে 1337 জন বিসিএস এর যে বাদ হয়েছিল, যারা বঞ্চিত হয়েছিলেন
একবার যে ভাইবাটা 27তম BCS একবার ভাইবা হয়েছিল, সেই ভাইবা বাতিল হয়েছে, আবার দ্বিতীয়বার ভাইবা হয়েছে এবং এই ভাইবা নিয়ে হাইকোর্টে 2টি রিট হয়েছিল। এক পক্ষ এটা রায় বাতিল করেছিল, আর আরেক পক্ষ এটা রায় সঠিক বলেছিল। এটা নিয়ে আপিল পর্যন্ত গড়িয়েছে। তারপরে আবার 2010 সালে আবার নতুন করে এটার 3টে পিটিশন হয়। সেটা থেকে গত বছর নভেম্বরে যখন আপিল বিভাগ বলল যে এটা শুনানি হবে, গতকালকে কিন্তু এটা নিয়ে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি তার নেতৃত্বে আপিল বিভাগে গতকালকে শুনানি হয়েছে এবং আজকে সেই তাদের যে নিয়োগটা সেটা কিন্তু আজকে তারা ফিরে পেয়েছেন। হাইকোর্ট তাদের নিয়োগটা বহাল রেখেছে। এখন তারা কবে নাগাদ নিয়োগ পাবেন বা কবে শুরু হবেন সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত আজকে যে খবর রয়েছে যে তারা 17 বছর পরে হলো নানা চড়াই উতরাই পেরিয়ে BCS এর মতো জায়গায় এই 1337 জন ফিরে পেয়েছেন। এটাই একটা আজকের সন্তুষ্টির খবর। সব মিলিয়ে কিন্তু আমরা পরবর্তী সংবাদে বা পরবর্তীভাবে আমরা জানিয়ে দিতে পারবো যে এই BCS এর পরবর্তী ধাপ কি বা ট্রাইব্যুনাল আজকে শুনানি কি হচ্ছে। সব মিলিয়ে পরবর্তী সংবাদে আমরা বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরও তথ্য নিয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব। কেবল রাজধানী নয়, সারা দেশেই যাতে চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি হয় সেই উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান নির্মাতাদের প্রশিক্ষিত করে নির্মাণ করা হবে চলচ্চিত্র। ঢাকা বিভাগ থেকে শুরু হলো তরুণ নির্মাতা তৈরির এমন একটি কর্মশালা। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। দেশের 8টি বিভাগ থেকে তরুণ নির্মাতারা তৈরি করবেন 8টি চলচ্চিত্র। এই লক্ষ্যে শুরু হয়েছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। নির্বাচিত অংশগ্রহণকারীদের কর্মশালার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেয়া হবে চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক কৌশল। এরপর প্রশিক্ষিত চলচ্চিত্র কর্মীদের সাথে নিয়ে এবছরে নির্মাণ করা হবে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র। যখন আপনারা ওই প্রোডাকশন প্রসেসে যাবেন। শেষ হলো ঢাকা বিভাগের কর্মশালা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এই তরুণ নির্মাতাদের হাত ধরেই আগামীতে তৈরি হবে বিশ্বমানের সিনেমা। আমাদের সময় এরকম এতগুলো মানুষও ছিল না যারা প্রায় একই রকম চিন্তা করে। সেখান থেকে যে আজকে এই যে নুহাস বললো প্রায় 600 or 800 অ্যাপ্লিকেশন করেছে, দিস ইজ এ সাইন যে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। দিস ইজ এ সাইন যে বাংলাদেশের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এরা আসলে কালচারালি নিজেদের আইডেন্টিটিটা জানে, বোঝে এবং তারা তাদের কাজের মধ্যে সেটা রিফ্লেকশন দেখাতে চায়। ঢাকা বিভাগের কর্মশালার প্রশিক্ষক ছিলেন জনপ্রিয় নির্মাতা নুহাস হুমায়ুন। তার মতে এমন কর্মশালা থেকে নতুন প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। আমাকে সবসময় ইয়াং ফিল্ম মেকাররা মেসেজ করে মাঝে মাঝে যে ভাইয়া কীভাবে শিখবো, কীভাবে বানাবো। মনে হয় যে এই ওয়ার্কশপের থ্রুতে অনেক কিছু হয়তো মেবি আমরা শেখাতে পারবো একটা নেক্সট জেনারেশনকে। যদিও সব কিছু একটা ওয়ার্কশপের থ্রুতে হয় না, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, বা তাও ওই স্পার্কটা হয়তো আমরা দিতে পারবো একটা নতুন জেনারেশন। চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে আগ্রহীদের যোগাযোগ তৈরি করা ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ চলমান থাকবে। আরিফ হক, 71, ঢাকা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের পরিবারের সকল সদস্যের পক্ষ হতে অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ সরকারের প্রতি। আমার বাবার কাজের মূল্যায়ন করে স্বীকৃতি স্বরূপ 21শে পদক প্রদান করার জন্য। বাবা ছিলেন একজন কাজ পাগল মানুষ এবং চলচ্চিত্র প্রেমী মানুষ। জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখেছি কাজের মাঝে ডুবে থাকতে। তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসতেন, তাই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন বক্তব্যধর্মী চলচ্চিত্র নির্মাণে এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য। তিনি তার জীবন দশায় 53টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেসের মতন চলচ্চিত্রগুলো। ব্যতিক্রমী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির উপর গবেষণা তারা চলচ্চিত্রগুলিকে নিয়ে গিয়েছিল এক অন্য মাত্রায়। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তার নির্মিত চলচ্চিত্রগুলো তাই আলোচনায় রয়েছে যুগের পর যুগ। আমাদের পরিবার অনেক বেশি কৃতজ্ঞ বাংলাদেশের দর্শকদের প্রতি এবং
বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট কলাকৌশলী, বাবার সকল সহকর্মীর প্রতি যাদের ভালোবাসা ও সহযোগিতায় তিনি এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছিলেন। মৃত্যুর পথে দাঁড়িয়ে বাবা একটি ফাউন্ডেশন তৈরি করার স্বপ্ন দেখে গিয়েছিলেন, যার মাধ্যমে অসহায় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হবে। আমরা তার স্বপ্নের ফাউন্ডেশনটা তৈরি করতে পেরেছি এবং তা নিয়ে কাজ করছি। বাবা বেঁচে থাকলে এবং নিজ হাতে 21শে পদকটি গ্রহণ করতে পারলে অনেক খুশি হতেন। আমার বিশ্বাস আমার বাবা আমার সাথেই ছায়া হয়ে এখানেই আছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করুন। সবশেষে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। শিল্পকলার সঙ্গীত শাখায় এবারের পুরস্কার ঘোষণা করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর। বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনে উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একাধারে শিল্পী, সঙ্গীত গুরু, সঙ্গীত বিষয়ক বইয়ের লেখক, সুরকার ও নাট্যকার। মুক্তিযুদ্ধ চলাকালে তার অসংখ্য দেশের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার এবং দেশের শুদ্ধ সঙ্গীত চর্চায় অসামান্য ভূমিকা রাখার জন্য শিল্পকলার সঙ্গীত শাখায় এবছরের 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে উস্তাদ নীরদ বরণ বড়ুয়াকে। তার পক্ষে তার কন্যা শিল্পী ফাল্গুনী বড়ুয়াকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শিল্পী ফাল্গুনী বড়ুয়া। ফাল্গুনী বড়ুয়া এবারে তার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় সকল উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সকল অতিথিবৃন্দকে আমার নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাবা উস্তাদ নীরদ বরণ বড়ুয়া উপমহাদেশের একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি আজীবন শুদ্ধ সঙ্গীতের চর্চা, প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত গ্রন্থ আরোহ অবরোহ রচয়িতা হিসেবে খ্যাত হয়েছেন। তিনি অসংখ্য জ্ঞানী গুণী ছাত্রছাত্রী সৃষ্টি করেছেন, যারা বর্তমানে দেশে ও বিদেশে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত রয়েছেন। আজ আমার বাবাকে রাষ্ট্রীয় সম্মান 21শে পদকে ভূষিত করায় আমি, আমার পরিবার, বাবার সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার চট্টগ্রাম জেলা ও ফটিকছড়ি থানার আব্দুল্লাহপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি উপদেষ্টা মহোদয় এবং সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। শিল্পকলার সঙ্গীত শাখায় আরেকজন কৃতি ব্যক্তিকে এবার পুরস্কারের জন্য আহ্বান করা হবে। নজরুল সঙ্গীতে ফেরদৌস আরার খ্যাতি পুরো উপমহাদেশ জুড়ে। নজরুলের গান নিয়ে প্রকাশিত হয়েছে তার অসংখ্য অ্যালবাম। তাছাড়াও সিনেমা, ডকুমেন্টারি ও নাটকে নজরুল সঙ্গীত সহ অনেক আধুনিক গানের কণ্ঠ দিয়েছেন তিনি। 4 দশকের বেশি সময় ধরে নজরুল সঙ্গীতের চর্চা ও প্রসারে অসামান্য ভূমিকা রাখার জন্য
এবং আন্তর্জাতিক অঙ্গনে সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বীকৃতি স্বরূপ শিল্পকলা সঙ্গীত শাখায় এবছরের 21 পদক প্রদান করা হচ্ছে ফেরদৌস আরাকে। তাকে মঞ্চে এসে পদক অনুরোধ জানাচ্ছি। ফেরদৌস আরা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপির 8 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ কুমিল্লায় কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রহিম রুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রহিম রুমনের সাথে। রুমন, আজ তো কুমিল্লায় কর্মসূচি পালিত হচ্ছে, কারা কারা উপস্থিত হয়েছেন কর্মসূচিতে, আর আপনি যেহেতু সেখানে রয়েছেন সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে রোজার আগে বিএনপি কিন্তু একটি বড় কর্মসূচি ঘোষণা করেছে বেশ কয়েকদিন ব্যাপী। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচিটি ধারাবাহিকভাবে পালিত হচ্ছে, যদিও আজকের যেই প্রোগ্রামটি সেটি সেই কর্মসূচির অংশ নয়। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যে 31 দফা তিনি ঘোষণা করেছেন, যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, এই কর্মসূচি নিয়ে কিন্তু আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই কোথাও না কোথাও কর্মশালা করে নেতাকর্মীদেরকে কিন্তু সেই 31 দফা যেই কর্মসূচি, সেই কর্মসূচি বিষয়ে কিন্তু বিভিন্ন সচেতন করা হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আসলে বিএনপি আসলে যেই 31 দফা সংস্কার প্রস্তাব বা সংস্কার রূপরেখা দিয়েছে, সেই রূপরেখায় আসলে কি আছে, নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে, সাধারণ মানুষদের কাছে আসলে কি নিয়ে কি বক্তব্য দিবেন, সেই বিষয়গুলো কিন্তু কর্মশালায় শেখানো হয়। লাবণী, আজকে দীর্ঘ প্রায় 17 বছর পরে কুমিল্লার এই লাকসাম এলাকায় কিন্তু বিএনপির বড় কোনো জনসভা আজকের এই 31 দফা কর্মসূচির যে কর্মশালার মাধ্যমে কিন্তু আজকে আমরা দেখছি যে আয়োজন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে অংশ নেবেন। তিনি দিক নির্দেশনামূলক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সেই বক্তব্য শুনবার জন্য, তার মুখ থেকে নির্দেশনা শুনবার জন্য আমরা দেখছি সকাল থেকেই, যদিও এখনও সমাবেশ শুরু হবার কিন্তু এখনও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাকি আছে, তারপরও দেখছি যে আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি হয়েছে। কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে, আপনি জানেন যে কুমিল্লা বেশ বড় একটি জেলা, আমরা দেখছি যে প্রায় প্রত্যেকটি অঞ্চল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে, আমরা দেখছি যে অনেক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা বলছেন যে আসলে যেহেতু দীর্ঘদিন পরে এখানে একটি বড় জনসভা তারা করতে পারছেন, এটি তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির। আর আরেকটি ব্যাপার, আপনি জানেন যে এই মুহূর্তে যেহেতু অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, 5ই আগস্টের পর থেকে একটা বিশেষ প্রেক্ষাপট আছে রাজনৈতিক, সেই জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু বিএনপি মহাসচিবের কাছ থেকে একটি বিশেষ নির্দেশনা পাবেন সেই প্রত্যাশায় আছেন। নিশ্চয়ই মহাসচিব এখানে যখন বক্তব্য দিবেন তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক কোনো বক্তব্য দিবেন। লাবণী, আপনাকে জানাই যে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা কুমিল্লার কর্মসূচির আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের অবশ্যই জানানো চাই। শান্ত সাকিবকে একদমই মিস করছেন না, ভারতকে নিয়েও ভাবছেন না। নিজেদের সেরা দিনে সেরাটা দিতে পারলে যে কাউকে হারাতে পারে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে সেই আত্মবিশ্বাসের কথাই জানালেন টাইগার কাপ্তান। দলের আর নিজের প্রস্তুতির ঘাটতি, এমনকি ওয়ানডেতে দলের সাম্প্রতিক ফর্ম নিয়েও একদমই ভাবনা নেই শান্তর। দুবাই থেকে নাহিয়ান বিন জোসমের রিপোর্ট। সিসি ইভেন্টে বাংলাদেশ খেলতে আসে, তখন প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধনটা কিন্তু একেবারেই ঘটে না।
তবে শান্ত নিজের সেরাটা বা নিজেদের সেরাটা যখন বাংলাদেশ খেলবে তখন কিন্তু বিশ্বের যে কোনো দলকেই তারা হারাতে পারে। প্রতিপক্ষের দিকে একদমই চোখ রাখছে না টাইগাররা। We believe we can beat any team in this tournament. All team capable to win this trophy, but I'm someone not thinking about opponent too much. If we execute our plan properly, we can beat any team in any day. প্রেস কনফারেন্সে আসার পর সাকিব আল হাসানকে নিয়ে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সাকিবকে আসলে তার অভিষেকের পর থেকে প্রথমবার যখন সাকিব আসলে কোনো আইসিসি ইভেন্টে খেলছেন না তখন তাকে আসলে কতটা মিস করবেন। অনেকটা অবাক করে দিয়ে নাজমুল হোসেন শান্ত অনেকটা আত্মবিশ্বাসী কণ্ঠে মাত্র একটা শব্দে সেই উত্তরটা দিয়েছেন, জি না। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুজনকে ঘিরেও কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। এই দুজন বাংলাদেশের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। সবশেষ যেই ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সিরিজটা খেলেছিল সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক 3টা 50 করেছিল। দারুণ ফর্মে আছেন এই ফর্মেটে। সুতরাং সব দিক থেকে মুশফিক এবং মাহমুদুল্লাহর উপর কিন্তু বড় একটা ভরসা থাকবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশের যিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে আছেন সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তানজিদ তামিমের কাঁধে হাত দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন ঠিক শুরুটা যেন বাংলাদেশের আসলে ভালো হয়। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।